শুরু হয়ে গেছে, এরপর স্টেপ বাই স্টেপ আনলক 2-3 আসবে, এর মধ্যেই মানুষ রাস্তায় বেরোচ্ছে। কিন্তু মানুষের মধ্যে এখনো সেই অসচেতনতা ভাবটাই রয়ে গেছে, এবং যে পরিবহনে তারা যাচ্ছে, বারবার রাজ্য সরকারের দরুন বারণ করার দরুনও বাস বা বিভিন্ন পরিবহন সেখানে অতিরিক্ত পরিমাণে এখনো যাত্রী তোলার যে মেন্টালিটি সেটা কোনো রয়ে গেছে। তো যখন আনলক 2 বা 3 আসবে তখন কিভাবে আপনারা প্রোটেকশন নেবেন, বা এখন দাঁড়িয়ে কি প্রোটেকশন নেবার কথা ভাবছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মহামারী যেটা হয়েছে তার সম্বন্ধে সবটাই আমি জেনে গেছি, এবং কি কি সাবধান হলে পরে মহামারীটা হবে না সেটা আমরা যখন বুঝে গেছি, এটাকে শুধু পুরোপুরি প্রাণ দিয়ে নিষ্ঠা দিয়ে যেন কার্যকরী করে। এর ছাড়া কিন্তু সরকার তো আপ্রাণ চেষ্টা করছে। তারপরে আমাদের সকলে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এটাকে পালন করা, যে আমি বাসে যেটা বলা হচ্ছে যে বাসের সব সিটে বসবে, কেউ দাঁড়িয়ে থাকবে না। নিশ্চয়ই একটা ব্যতিক্রম হয়, আমরা দেখি একটা সময় এই দৃশ্যগুলো আপনারা দেখেওছেন যে পুলিশকে আবার বলেছে বাসের যে কন্ডাক্টর কিংবা ড্রাইভারকে যে কেন লোকজন দাঁড়িয়ে আছে। কিছু কিছু নিশ্চয়ই যেটাকে বলে শাস্তিমূলক করা যায়, কিন্তু এখনো বলি যে সচেতন দায়িত্বশীল নাগরিক হলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি বিষয়টা নিয়ন্ত্রণে আসে। দিদি, পরিসংখ্যান বলছে যে আগে যখন লকডাউন হয়েছে তখন যে সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন করোনায়, এখন সে আক্রান্তের সংখ্যা বেড়েছে জুন মাসে, কিন্তু তুলনামূলক মৃত্যুর সংখ্যা কমেছে। সেই যখন আক্রান্তের সংখ্যা দিনে প্রায় 5,000 ছাড়িয়ে গেছে দৈনিক, তখনই আনলক 1 শুরু হয়েছে। আপনার কি মনে হয় একজন ডাক্তার কিংবা মন্ত্রী হিসেবে এই সময় যে আনলক 1 করা হলো তাতে আক্রান্তের সংখ্যা একটু তো বাড়তে পারে? দেখুন, এখানে দু তিনটে কথা চলে আসে, একটু মিশে যায়। সেটা হচ্ছে প্রথমে যে করোনা ভাইরাসের যে কোভিড আছে, যে ভাইরাস ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ, কোভিড বিষয়, তার একটা নিজস্ব একটা প্যাটার্ন থাকে। একসময় বাড়বে, ডাবলিং টাইম, এই ডাবলিং টাইম মানে ঘন ঘন আরো বেশি মানুষ আক্রান্ত হওয়াটা, যত তার দিনটা বাড়বে তার মানে তত ওটা নিয়ন্ত্রণে আসছে। সুতরাং আক্রান্ত আপনি হয়তো পাবেন, কিন্তু আপনি দেখছেন যে বেশি মানুষ আক্রান্ত নয়, কিংবা আপনি যে আক্রান্ত এখন স্ট্যাটিস্টিক্সটা পাচ্ছেন যেটা কম্পেয়ার করছেন, অনেক বিষয় চলে আসে যে হয়তো ওই সময় অতটা টেস্টিং হচ্ছে না, এখন টেস্টিংও বেড়েছে, টেস্টিং বাড়লে পজিটিভিটি আপনি আরো বেশি ধরতে পারছেন। দ্বিতীয় বিষয় যেটা আসে, আমরা এখনো যেটা বলি যে কেন্দ্রীয় সরকার যে লকডাউনটা ঘোষণা করলো সেটা কিন্তু কোনো রকম প্রস্তুতি ছাড়াই ঘোষণা করল, এবং সেখানে এইটুকু বলবো যে এই পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের উদাহরণটাই সবচেয়ে জল করে, এবং তাদেরকে যদি সময় দিয়ে সময় মতো তারা ফিরে আসার সুযোগ যদি দেওয়া হতো, তাহলে তাদের এই কষ্ট আর এই মৃত্যু আর এই অসুখ ইত্যাদি হতো না। তারাও সময় মতো মানে লকডাউনের আগে যদি চলে আসে। এটা তো ঠিক যে আমরা অনেকগুলো পজিটিভ কেসেস পাচ্ছি যারা এলেন ফিরে তাদের কাছ থেকে, এবার তারা কি ফিরবে না, অবশ্যই ফিরবে, সেটাও আমরা চাই, কিন্তু ফেরার সময়ও রেলে গিয়ে এভাবে গাদাগাদি হয়েছে, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং সুযোগই তাদের দেওয়া হয়, তাদেরও দোষ নেই। সুতরাং এইগুলো মিলেই আপনি এই বৃদ্ধিটা দেখতে পাচ্ছেন। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন, তারা যখন একটা সমস্যা এটা দেখা যাচ্ছে যে তারা যখন তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে, সেই এলাকার মানুষ তাদের সে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, সেক্ষেত্রে তারা আর একটা নতুন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। এবং অনেক মানুষের মতামত এটাই যে এত পরিমাণ পরিযায়ী শ্রমিক একটা সময় ঢুকে আসার দরুন হয়তো এই পরিসংখ্যানটা বাড়তে পারে ভবিষ্যতে। আপনি কি বলবেন? এই জন্য বলি যে এত আনপ্ল্যান ছিল লকডাউনের ঘোষণাটা, যে এই এতগুলো সমস্যা বিভিন্নভাবে বিভিন্ন সময় আসছে, বিভিন্ন মানুষের প্রতিবাদ থাকে। একটা আছে যে বিষয় যে যারা আসছেন ফিরে তাদের একটা কোয়ারেন্টাইন সেন্টার ওখানে ব্যবস্থা করা আছে, যে কোয়ারেন্টাইনে থেকে ওখানে অসুবিধা যদি কিছু উপসর্গ না দেয় তাহলে বাড়ি ফিরে এসে। এর আরেক দিকও আছে যে তাদেরকে তো থার্মাল গান দিয়ে টেস্টিংও করা হচ্ছে। কেউ যদি এর পূর্বে যে রাজ্যের ছিল যদি টেস্টিং হয়ে থাকে তো তার কোনো রিপোর্ট থাকলে সে দেখাতে পারছে, কিংবা যেটা হয় যে
235টা ট্রেন যেটা এলো, যে ট্রেনের কথা বলে, কিংবা 10 লক্ষ কাছাকাছি মানুষ ঢুকলো, হয়তো কিছু বাস টাসেতেও ঢুকেছে। ট্রেনের ক্ষেত্রে অনেকটা শিডিউলের বাইরে। কেন্দ্রীয় সরকারের, আমরা যখন রেলমন্ত্রীকে এই সমস্ত বলা হয়েছে, এটাই বলা হয়েছিল যে আপনি শিডিউল যেটা ছিল সেই শিডিউল অনুসারে কিন্তু ট্রেন আসে, তার গন্তব্যের অনেক দূরে অন্য জায়গায় পৌঁছে গেছে, সেখানে সে ব্যবস্থা ছিল না হেলথ স্ক্রিনের। যেখানে আসবে সেখানে ব্যবস্থাটা ছিল, যেহেতু বলা ছিল যে এখানে সকলেই লাগবে। সুতরাং অনেকটা তাদের প্রতিনিয়ত দেখা গেল কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কিন্তু অনেকটা অস্থিরতা এবং আনপ্ল্যান্ড ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করা, যার জন্যে আমরা, আপনি যে বৃদ্ধির কথাও বললেন সবটা, এবং এই বিষয়গুলো তখন আরো গুরুত্ব দিয়ে এখন অবশ্য এই যে প্রতিবাদ করে, কারণ তারা দেখে কেউ হয়তো কোনো জায়গায় এটা হয়েছে সেটা শুনেছে, মনে করছে যে ঠিক প্রতিবাদ করে যাতে এরা এখানে না থাকে। ভালো, মানুষকেও আমরা সকলেই আমরা সচেতন হওয়া ভালো, কিন্তু একবারই অত্যাচারী পর্যায়ে যাওয়া সেটাও ঠিক হবে না। সুতরাং সচেতনতা যেমন দরকার, আইডিয়ালি এদেরকে যেমন করা হচ্ছে যে টেস্টিং করা হচ্ছে, উপসর্গ থাকলে টেস্টিং, মানে থার্মাল গান টেস্টিং, টেম্পারেচারটা দেখা, উপসর্গ থাকলে তখন টেস্টিং করা হচ্ছে, নাহলে ওইটা ওইভাবে কোয়ারেন্টাইনে থাকবে। এই প্রোটোকলটাই কিন্তু এখন মানছি আমরা পশ্চিমবঙ্গে, কিন্তু অন্যত্র আপনি অন্যান্য রাজ্যতেও দেখবেন প্রচুর এই নিয়ে সমস্যা, এবং ওরা কিন্তু ঠিক সিস্টেমে হ্যান্ডেল করছে। আগে গোড়ায় আবারও বলি, পুনরাবৃত্তি মনে হচ্ছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লকডাউন ঘোষণা করার আগে যদি এদের ফেরার বিষয়টা ভেবে নেওয়া হতো, ওরা ফিরত, সুস্থও থাকত, আর এই যন্ত্রণা, এই কষ্টটাও তাদের হতো না। দিদি, এখন যে পরিস্থিতি রাজ্য সরকারের দোটানার মধ্যে পড়তে হয়েছে, এখানে করোনার পাশাপাশি আমফান, যেখানে যেখানে যুদ্ধটা আরো শক্ত যেখানে হয়ে গেছে, সেখানে গোদের ওপর বিস্ফোরণের মতো কেন্দ্রীয় সরকার, বিশেষত অমিত শাহ এটা বলেছেন যে বেসরকারি যে সংস্থা তাদের উপর কখনো জোর দেওয়া যাবে না যে সেইখানে যারা কাজ করে তারা তাদের মাইনে কিংবা তারা যদি তাদের ছাঁটিয়েও দেয় সেক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। এরই মধ্যে করোনা পরিস্থিতি বা আমফানে মানুষের বাড়ির তো অনেক বড় ক্ষতি হয়েছে, এবং করোনার কারণে অনেক মানুষের কাজ চলে গেছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটাই বলি, কথাটা আপনাদের সকলেরই মনে হয় না যে একটা অন্যায়, এইভাবে তো ভাবাই যায় না, অভাবনীয়, এতটা অমানবিক কি করে হতো। সুতরাং কারো দোষে তো করোনা হচ্ছে না, কিংবা কারো দোষে তো করোনা হয়নি, সার্বিকভাবে এটা কিন্তু তাদের গাফিলতিটা তারা ঢাকার চেষ্টা। কেন, এই করোনা হওয়ার আগেও কিন্তু দেশের আর্থিক অবস্থা ভালো ছিল না, যতই তাদের ট্রিলিয়ন একটা স্বপ্ন দেখিয়েছে যে হবে, কোনো দিনই সেটা হতো না। তাদের নিজের আর্থিক ভাবে যে অসফল একটা কেন্দ্রীয় সরকার, তাদের সেটাকে ঢাকতে গিয়ে এই সমস্ত কথা এখন বলা হচ্ছে। সব দোষ এখন করোনা তা নয়, করোনার জন্যে মানুষ, এই মহামারীর জন্যে যে ইকোনমিক স্লোডাউন হয়েছে অবশ্যই, কিন্তু তার আগেই ইকোনমিক স্লোডাউন ছিল। কিন্তু এই কথা বলাটা অত্যন্ত অমানবিক। একদম মানুষের পালসটা তো বুঝতে হবে, সে কাজে যেতে পারছে না লকডাউন বলে, তাহলে মাইনে কাটবে কেন? সহজ প্রশ্ন, এটা হতে পারে। তাহলে আমি একটা কোম্পানি চালাই, এমপ্লয়িজ তো আমার দায়িত্ব, তারা খাচ্ছেন যাচ্ছেন, এবং তার সব কিছু কিন্তু যে মাইনেটা আমি দিই আমি, এবং যে চাকরিটা আমি কেড়ে নেব, তার দোষটা কি ছিল? তার কিছু অসুবিধা ছিল? ও কাজ করতে গিয়ে কোনো কিছু গণ্ডগোল করে? তা তো নয়, কাজই করতে পারলো না, লকডাউন বলছি, বাড়িতে থাকতে বলছি, অথচ কাজ চলে যাবে। এভাবে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে কিভাবে সাহায্য করতে পারে, যারা ইন্ডাস্ট্রিজ থেকে এই সমস্ত কথা বলছে তাদেরকে সাহায্য করা উচিত। আপনি তো করলেন না, উপরন্তু এই কথাটা, এই উক্তিটাও কিন্তু কোনো যুক্তি দেখছে না। দিদি, এর শেষ প্রশ্ন রাখছি, মোদি আমফানের পর বিশেষত বসিরহাটে এসে তিনি পুরো জিনিসটি নিজে অবলোকন করেন, এবং তারপর তিনি 1000
1000 কোটি টাকা তিনি ডোনেশনের কথা বলে যান, কিন্তু তারপর দেখা যাচ্ছে বসিরহাটে একাধিক বিপর্যয় ওই আমফানের জেরে আসছে। যেমন কলাবাগানে প্রতিনিয়ত ইছামতি নদীর বাঁধ ভাঙছে, কোথাও কলাবাগান নষ্ট হয়ে গেছে, কোথাও মৎস্যজীবীদের নৌকা ডুবি হয়ে গেছে, প্রায় 350 নৌকা ডুবে হয়ে গেছে, এবং যেগুলো রয়ে গেছে সেগুলো কঙ্কালসার অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ওই টাকাটা বাংলার জন্য যথেষ্ট, বা সেই মানুষগুলো কি করবে যাদের এই দুর্ঘটনাটা ঘটে গেছে তাদের জীবনে? ইতিমধ্যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 6250 কোটি টাকা খরচা করেছে এই ত্রাণ, যেটা আমফানের পরে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এরিয়াল সার্ভে করেছেন পশ্চিমবাংলায়, ঘুরে গেছেন যে কত দূর, কত জায়গায়, কত বিপর্যয়, কত ভাঙন, সবটাই দেখে গেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার এস্টিমেট একটা জমাও দিয়েছেন। প্রথম দিনে তিনি 1000 কোটি টাকা বলে গেছিলেন, সেইটা ছাড়া এরপরে কিছুই আর আসেনি। এমন অবস্থা পশ্চিমবাংলাও বসেনি। পশ্চিমবাংলা কিন্তু তার পক্ষ থেকে যেটা বললাম 6250 কোটি টাকা ইতিমধ্যেই খরচা করেছে। সেদিকে কিন্তু করোনার দায়িত্বটাও সামলে, আবার পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদের ট্রেনের দায়িত্বটাও সামলে। এবার মুখ্যমন্ত্রী যখন এটা করতে পারছেন এবং চেষ্টা করছেন, তাহলে কেন কেন্দ্র সরকার সে টাকাটা পাঠাচ্ছে না? রাজ্য সরকার এখনো, পশ্চিমবাংলার মানুষ এখনো আমরা এই প্রশ্নটা করি যে আমাদের যে 53,000 কোটি টাকা যেটা এই স্টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পায় ন্যায্যভাবে, সেটা এখন অব্দি আমরা পাইনি কেন? সেটা আমাদের ন্যায্য ডিউজটাই আমরা এখনো পাইনি। তারপরে করোনার সমস্ত সহযোগিতা এবং আপনার আমফানের জন্য যে 1 লক্ষ কোটি টাকা বলা হয়েছে, সেটা এখন কিছু আসেনি, 1000 কোটি বাদ দিয়ে। তো দাবিটা তো দাবির জায়গায় রইল, দাবি সত্য দাবি, এটা মানুষের স্বার্থে দাবি, মানুষকে বাঁচাবার জন্য এই দাবি। কেন আসেনি সে প্রশ্নটা তো আমাদের থাকছে। অথচ আপনি দেখুন, যখন সাইক্লোন আমফান হলো, 9টা জেলা ক্ষতিগ্রস্ত, বিশাল 185 কিলোমিটার/আওয়ারেতে সেই ঘূর্ণিঝড়টা এলো। আমরা ন্যাশনাল চ্যানেলসেও বেশি কভারেজ পাইনি, কিন্তু মহারাষ্ট্রতেও এলো নিসর্গ, এবং সেখানেও হয়তো অনেক কম, মানে 100-এরও কম বেগেতে ওটা ঘূর্ণিঝড়টা এলো, কভারেজও বেশি। তো সব দিক দিয়ে কোথাও না কোথাও একটা বঞ্চিত। আর একটা সমস্যা মানুষ করছে, যেখানেতে রাজ্য সরকার বলেছে যারা আমফানের জন্য যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তারা একটা কিছু টাকা বা ডোনেশন তারা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু সেক্ষেত্রে মানুষকে যে চিঠিটা মিউনিসিপ্যাল বলুন বা কর্পোরেশন দিতে হচ্ছে, সেক্ষেত্রে বেশ কিছু মানুষ হ্যারাসের সম্মুখীন হচ্ছে সেখানকার মানুষের, ধরুন না যারা কাজ এখানে করে, সেক্ষেত্রে যেসব মানুষ সমস্যায় পড়ছে তারা কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে বা তারা সুবিধা কিভাবে পেতে পারবে বলে আপনার মনে হয়? যদি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, মানুষ সেটা শুনেছেন, এবং ব্লক স্তরে, সাব ডিভিশন স্তরে, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন স্তরে এই সমস্ত ফর্ম ইত্যাদি সবটাই উপলব্ধি করা যাবে, সুযোগটাও উপলব্ধি করা যাবে। সরাসরি যোগাযোগ করে 2-1টি অসুবিধা থাকতে পারে, আশা করি আমরা এগুলো অতিক্রম করতে পারি। একজন মন্ত্রী হিসেবে, একজন ডাক্তার হিসেবে এই যে পরিস্থিতি করোনা এবং আমফান, সাধারণ মানুষ এবং শিশু এবং নারীদেরকে কিভাবে চলার নিদান দেবেন? সকল মানুষকে সচেতন হওয়া, এবং আনলকিং হচ্ছে বলে আমি একজন যেন একটা বন্দি ঘরে ছিলাম, একদম আজাদ হয়ে গেলাম, সেরকম না ভাবনা চিন্তা করে খুব দায়িত্ব নিয়ে বেরোবো, এবং মাস্কটা পরবো, হাত ঘন ঘন ধোবো, যথাসম্ভব চেষ্টা করা। এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এটা অত্যন্ত দরকার, যেরকম ফিজিক্যাল ডিস্টেন্সিং ফিটনেসটা বলছিল, ফিজিক্যাল ডিস্টেন্সিং আবারও বলি, রাস্তায় থুতু না ফেলা, কারণ আমরা তো বুঝি যে টিউবারকুলোসিসও রাস্তায় থুতু ফেলা থেকে কিন্তু টিউবারকুলোসিস ব্যাপারটাও হয়, এবং টিউবারকুলোসিস আরও বেশি মৃত্যু সারা পৃথিবী। ফলে এই অভ্যাসটা ছেড়ে দিলে তাহলে কত মানুষ উপকৃত হয়, এইগুলো আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। স্কুল কলেজ এই মাসে বন্ধ, তারপরে যখন খুলবে সব এই বাচ্চাদেরকেও সেভাবে স্যানিটাইজেশনের বিষয় রয়েছে, সবটাই স্যানিটাইজেশন,
একটা নির্দেশিকা বেরিয়েছে কেন্দ্র সরকারের হোটেলস এবং মলস এবং রেস্টুরেন্টস সম্বন্ধে। সবগুলো মানুষের স্বার্থে এবং মানুষ কীভাবে মেনে চললে ভালো, যেটাকে বলা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে কোনো একটা দুর্বলতা, কোনো একটা অসুখ থাকে, তারা আর একটু সাবধান থাকা উচিত। এগুলো কোমরবিডিটি বলে, যতদিন না করোনাটা পুরোপুরি যাচ্ছে।